আসসালামু আলাইকুম। আমন্ত্রণ ফ্রিকি নিউজে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। শপথ ইস্যুতে গুলশানের চূড়ান্ত বৈঠকে বিএনপি। নীলক্ষেতে সড়ক অবরোধ করে 7 কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। ত্রিমুখী চাপে ছাত্রলীগ। স্কুল মাঠে বিবস্ত্র হয়ে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা শিক্ষকের। মোকাব্বির খানকে কারণ দর্শানো নোটিশ প্রদান। এবং আমি কেন এখানে মিস্টার প্রেসিডেন্ট রুহানিকে ইমরান। এবারে পুরো খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া সরকারি 7 কলেজে সেশন জট নিরসন, ত্রুটিপূর্ণ ফল সংশোধন এবং ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা দূর করা সহ নানা সমস্যা সমাধানের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পাঁচ দফা দাবিতে মঙ্গলবার সকাল 10টায় ঢাকা কলেজের সামনে থেকে মানববন্ধন শুরু করে শিক্ষার্থীরা, যা নীলক্ষেত সায়েন্স ল্যাবের পর্যন্ত ছড়িয়ে পড়ে। এরপর সড়ক আটকে বিক্ষোভ করতে থাকে তারা। এ সময় তারা 7 কলেজের নানা সমস্যা তুলে ধরে বিভিন্ন স্লোগান দেয়। গণহারে আর ফেল নয়, যথাযথ রেজাল্ট চাই, শিক্ষা কোনো পণ্য না, শিক্ষা নিয়ে ব্যবসা না, গণহারে ফেল, ঢাবি তোমার খেল, বন্ধ করো অনাচার, 7 কলেজের আবদার, নিচ্ছ টাকা, দিচ্ছ বাস, সময় শেষে সর্বনাশ, এসব স্লোগান দেয় তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 2017 সালের 16 ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাবির অধিভুক্ত হওয়ার পর দীর্ঘ 9 মাস 7 কলেজের কার্যক্রম বন্ধ থাকে। এরপর মানববন্ধন অনশন কর্মসূচি সবশেষ সিদ্দিকের চোখের বিনিময়ে ঢাবি আমাদের কার্যক্রম ধীর গতিতে শুরু করে। প্রায় 2 বছর 2 মাস অতিবাহিত হলেও 7 কলেজের শিক্ষার্থীরা কোনো সুফল ভোগ করতে পারছে না। শিক্ষার্থীদের দাবি, পরীক্ষার খাতা মূল্যায়নে চরম বৈষম্যের শিকার হচ্ছেন তারা। সবশেষ পরীক্ষায় ঢাকা কলেজ বাংলা বিভাগের 2015-16 শিক্ষাবর্ষে 216 জন শিক্ষার্থীদের মধ্যে সব বিষয়ে পাশ করেছেন মাত্র 3 জন। কেমিস্ট্রিতে 48 জনের মধ্যে 40 জন অকৃতকার্য হয়েছেন। তবিবুর নামে এক শিক্ষার্থী বলেন, ঢাবি আমাদের যে মান অনুযায়ী পরীক্ষার খাতা মূল্যায়ন করে সেই মান অনুযায়ী ক্লাসে পড়ানো হয় না। এমনও বিষয় আছে 5টির বেশি ক্লাসও হয় না, নানা অজুহাতে ক্লাস বন্ধ থাকে। 71 জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী বিএনপির 6 সাংসদ সংসদে শপথ গ্রহণ করবেন কিনা তা চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। সোমবার সন্ধ্যা 7টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এতে লন্ডন থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে যুক্ত রয়েছেন বলে জানা গেছে। গুলশান সূত্র জানায়, বৈঠকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান উপস্থিত আছেন। পরবর্তীতে ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে যোগ দেন। পূর্ণাঙ্গ কমিটি গঠন করা নিয়ে ত্রিমুখী চাপে পড়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। কমিটি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 7 দিনের আলটিমেটাম শেষ হয়েছে সোমবার। কমিটি গঠনে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের দফায় দফায় বৈঠক, 48 ঘন্টার আলটিমেটাম শেষে দেয়া 12 ঘন্টার সময়সীমাও পার হয়েছে। এদিকে সর্বোচ্চ মহলের এ চাপের মধ্যে বিকল্প পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুতের দায়িত্ব পেয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও একই কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন। এতে আরও বেকায়দায় পড়েছেন ছাত্রলীগের বর্তমান কমিটি সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে 2 বার ফেরত এসেছেন। ছাত্রলীগের সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী তাদের জমা দেওয়া কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর হাতে থাকা তালিকার বিশাল ফারাক থাকায় ফেরত আসতে হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন তাদের, কিন্তু এককভাবে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় নেতাদের কাছে জমা দিয়ে ফের তোপের মুখে পড়েন শোভন রব্বানী।
এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের পরামর্শে একটি বিকল্প কমিটি প্রস্তুত রেখেছে ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ ও একই কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন। প্রধানমন্ত্রীর কাছে বায়োডাটা জমা পড়া নেতাদের থেকে এ তালিকা প্রস্তুত করা হয়েছে বলে সাবেক ছাত্রলীগের একাধিক নেতা জানিয়েছেন। প্রধানমন্ত্রী দেশে ফেরার আগেই শোভন রাব্বানী সঠিক তালিকা জমা দিতে ব্যর্থ হলে বিকল্প এই কমিটি প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হতে পারে। তবে এই বিষয়ে জানতে চাইলে সোহাগ জাকির হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান যুগান্তরকে বলেন, পূর্ণাঙ্গ কমিটির কাজ শেষের দিকে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, সেটা প্রায় কাটিয়ে ওঠা গেছে। আশা করি প্রধানমন্ত্রী পুনাই থেকে দেশে এসে তালিকা ঘোষণা করবেন। অবিশ্বাস্য হলেও সত্য, স্কুলের মাঠে সম্পূর্ণ নগ্ন হয়ে ছাত্রকে ধর্ষণ করতে উদ্যত হলো এক শিক্ষক। এরকম একটি ঘটনা ঘটেছে দক্ষিণ চীনের তাইপিং মিডল স্কুলে। আর এই ঘটনাটি ধরা পড়েছে স্কুলের সিসিটিভি ফুটেজে। সম্প্রতি চীনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ছবিটি। ভিডিও ফুটেজে দেখা যায় আর 5টি ছাত্রীর মতোই টিফিন টাইমে স্কুলের মাঠে খেলছিল একটি বাচ্চা মেয়ে। হঠাৎ নগ্ন হয়ে মাঠে ঢুকে পড়ে 30 বছর বয়সী এই শিক্ষক। তারপরই পেছন থেকে জড়িয়ে ধরে ছাত্রীকে। এরপর স্কুলের দেওয়ালের দিকে টেনে নিয়ে যায়, দেয়ালে ঠেস দিয়ে প্রকাশ্যে ধর্ষণের চেষ্টা করে। গোটা ঘটনায় তখন হতভম্ব মাঠে উপস্থিত বাকি ছাত্রছাত্রীরা। ঘটনার আকস্মিকতা কাটিয়ে তারা খেলায় শিক্ষক হাউয়ের হাত থেকে ওই ছাত্রীকে রক্ষা করে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত মোকাব্বির খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে। আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় অনুষ্ঠিত দলের সভা থেকে তাকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়, গঠনতন্ত্রের 8ম ধারা মোতাবেক দলের লক্ষ্য, আদর্শ, নীতি, গঠনতন্ত্র কর্মসূচির পরিপন্থী কাজের জন্য আপনাকে কারণ দর্শানোর নোটিশ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। গত বছর 30 ডিসেম্বর অনুষ্ঠিত 11 জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 2 আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচিত হন মোকাব্বির খান। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নেন তিনি। এ কারণে গণফোরামের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় তাকে। এদিকে গণফোরামের এই বৈঠকে দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মুহসিন মন্টু তার প্রতিবেদনে বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ব্যাপারে অনেক প্রশ্ন ও সন্দেহ থাকা সত্ত্বেও দেশের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু সরকার 30 ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন পুলিশ ও প্রশাসনের সহায়তায় 29 ডিসেম্বরের রাতেই সম্পন্ন করে। তিনি আরো বলেন, চরম রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে বিরোধী দলকে নির্বাচনের মাঠে নামতে না দিয়ে, প্রচারপত্র বিলি করতে না দিয়ে, ভোট কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দিয়ে, ভোটারদের ভোট দিতে না দিয়ে, ফিরিয়ে দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে। জাতীয় ঐক্যফ্রন্ট সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করে গণশুনানি অনুষ্ঠান, প্রতিবাদ সভা, মানববন্ধন সহ নানা কর্মসূচি গ্রহণ করে, যা অব্যাহত আছে। এতে আরো বলা হয়, 30 ডিসেম্বর অনুষ্ঠিত প্রশাসনের সংসদ নির্বাচনের কারণে বর্তমান নির্বাচনী ব্যবস্থার উপর জনগণের চরম অনাস্থা সৃষ্টি হয়। তার প্রমাণ ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও সাম্প্রতিক অনুষ্ঠিত উপজেলা নির্বাচন। সরকার শত চেষ্টা করেও জনগণকে ভোট কেন্দ্রে নিতে পারেনি, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অশনি সংকেত। পাকিস্তানের ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশে 14 জনকে গুলি করে হত্যার পর তেহরান সফর করছেন ইমরান খান। সফরের দ্বিতীয় দিনে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন পাক প্রধানমন্ত্রী। সোমবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে কেন, প্রেসিডেন্ট, কারণ আমার মনে হয়েছিল যে সন্ত্রাসবাদের সমস্যা হচ্ছে, আমাদের দুই দেশের মধ্যে পার্থক্য বাড়ছে। একই দিন যৌথ সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, পাকিস্তান ও ইরান সীমান্তে জঙ্গি নিয়ন্ত্রণে যৌথ কার্যক্রম চালু করবেন। রোববার ইমরান খান তেহরানে পৌঁছান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে তিনি জানান, নিরাপত্তা ও আঞ্চলিক সমস্যার আলোচনায় গুরুত্ব পায়। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জঙ্গি হামলায় নিহতের বিষয়ে ইসলামাবাদ জঙ্গি দমনে ইরানের সহযোগিতা চায়। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি প্রচারিত সংবাদ সম্মেলনে রুহানি বলেন, আমরা দুই দেশের নিরাপত্তা জোরদারের জন্য সহযোগিতা করতে রাজি আছি। তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য উভয় দেশের সীমান্তে যৌথ কার্যক্রম জোরদার করব। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, সীমান্তে জঙ্গি কার্যকলাপ উত্তেজনা সৃষ্টি করতে পারে। যৌথ সংবাদ সম্মেলনে ইমরান খান ইরানের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে কেন, মিস্টার প্রেসিডেন্ট, কারণ আমার মনে হয়েছিল সন্ত্রাসবাদের সমস্যা হচ্ছে। ইমরান খান বলেন, সুতরাং আমার জন্য এখানে আসা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রধান নিরাপত্তা সমস্যা সমাধান করা। গত বৃহস্পতিবার ইরানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চলন্ত বাস থেকে যাত্রীদের নামিয়ে 14 জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। এই ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি শনিবার বলেছেন,
ইরানের ভেতর থেকে প্রশিক্ষণ নিয়ে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিনি ইরানকে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানান। এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ।